আজকে যে ইন্টারিম গভর্নমেন্ট আছেন কিসের ভিত্তিতে? এটা তো সংবিধানে লেখা ছিল না। এই সরকার অধীনে যে নির্বাচন কমিশন হয়েছে এটা তো তাহলে বৈধ হয় না, যে নির্বাচন হবে সেটাও বৈধ হয় না। এ সমস্ত জটিল প্রশ্ন প্লিজ উত্থাপন করে দেশকে আবার বিভ্রান্তির দিকে নিয়ে যাবেন না। আমরা যেমনভাবে ইন্টারিম গভর্নমেন্টকে কবুল করেছি, মেনে নিচ্ছি, একইভাবে একই পদ্ধতিতে একই নিয়মে সংস্কারকে আইনি ভিত্তি দিয়ে তার ভিত্তিতে নির্বাচন করতে হবে। ব্রিটিশ বেনিয়াকে আমরা খেদাতে সমর্থ হয়েছিলাম, আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছিলাম, কিন্তু সেখানে আবার অনাচার বৈষম্যের কারণে সেই পাকিস্তানের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে আমাদেরকে কমপক্ষে কয়েকটি বার বড় ধরনের আন্দোলন করতে হয়েছিল, রক্ত দিতে হয়েছিল, জীবন দিতে হয়েছিল। 52 ভাষা আন্দোলন তার একটি, এবং সেই ভাষা আন্দোলনেও আমরা জয়ী হয়েছিলাম। 71 সালেও আমরা বিজয় অর্জন করে একটি স্বাধীন পতাকা পেয়েছি, রাষ্ট্র পেয়েছি। স্বাধীন বাংলাদেশেও নানা শরীর শাসককে তাড়ানোর জন্যে এদেশের মানুষ আবার সংগ্রাম লড়াই করেছে। জনতার সিদ্ধান্ত ছিল সঠিক, ত্যাগ ছিল, রক্তপাত ছিল, জীবনও দেওয়া হয়েছে, কিন্তু প্রতিবারেই সুবিধাভোগী তথাকথিত রাজনীতিক নেতৃত্ব জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং অর্জিত সাফল্যকে রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের সুবিধার জন্যে জাতীয় অর্জনগুলোকে আবার ঢাকা দিয়ে সেই শোষণের রাস্তাকে আবার উন্মোচিত করেছে। সর্বশেষ আমরা যে পরিবর্তন দেখেছি, যে জুলাই বিপ্লব দেখেছি, আগস্টকে আমরা নিয়ে এসেছিলাম 5 আগস্টে, এটা আমরা সকলেই সাক্ষী। আগেরগুলো ছিল ইতিহাস, আমরা দেখি। মানুষ আশা করেছিল যে এই দেশে একটি নতুন ব্যবস্থার প্রবর্তন হবে, একটি নতুন রাজনৈতিক ধারা তৈরি হবে, যেখানে কোনো ফেসিবাদ থাকবে না, স্বৈরাচার থাকবে না, একটি সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থায় বিপ্লবী চেতনার অংশীদার সকলেইকে অ্যাকোমোডেট করে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে আমরা পরিবর্তন আনব। বাংলাদেশের মানুষ সেদিন বলেছিল 5 আগস্টকে দ্বিতীয় স্বাধীনতা। তারা বলেছিল আমাদের আকাঙ্ক্ষা ছিল একটি নতুন বাংলাদেশ, চেঞ্জ, পরিবর্তন এবং পজিটিভ পরিবর্তন। কিন্তু আনফর্চুনেটলি আমরা আবার দেখছি আবার পানি গোলানোর চেষ্টা করা হচ্ছে, আবার শহীদদের জীবন এবং রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে। কোন এক শ্রদ্ধেয় নেতা, আমার প্রিয় নেতা, বলেছেন অন্য দলের যে নতুন নতুন ইস্যু তৈরি করা ঝামেলা করছে। তো ইস্যু তো নতুন হবেই। আমরা তো পুরাতনকে আন্দোলন সংগ্রাম করে বিতাড়িত করেছি। এই জন্য তো আমরা নতুন ইস্যু, নতুন সিস্টেম, নতুন বাংলাদেশ, নতুনভাবে গণতন্ত্র, নতুন মানুষের অধিকার নিশ্চিতকরণ, এইটাই তো আজকে মানুষের আকাঙ্ক্ষা এবং জুলাই বিপ্লবের তো এই চেতনা। আমাদের বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট এসে বলেছিলেন যে তারা সংস্কার করবেন এবং এদেশের মানুষ সংস্কার চায়। সেই সংস্কারের জন্য অনেক কাজ করা হয়েছে। সংস্কারের কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় সন্নিবেশিত করা হয়েছে, যেগুলো সমাজ পরিবর্তন করতে হবে। সেখানেই নোট অফ ডিসেন্ট দিয়েছেন একটি দল। তাহলে আপনারা কি পরিবর্তন চান না? আপনারা কি সংস্কার চান না? যাই হোক, সংস্কার বাধ্য হয়ে, জনগণের বাধ্য হয়ে, যেহেতু টেলিভিশনে ডাইরেক্ট ছিল সংস্কার আলোচনা, মানুষের মতের চাপের ভয়ে তারা সংস্কারে আমরা মৌলিকভাবে 19টি পয়েন্টে আমরা একমত হয়েছি। বিএনপি হয়েছে, জামাত ইসলামী হয়েছে, এনসিপি হয়েছে, ইসলামী আন্দোলন হয়েছে, বাম রাজনীতির দলগুলো একমত হয়েছে।
এই সংস্কারের ব্যাপারে এখন নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। ওনারা বলছেন ওনারা সংস্কার মানেন, তো একজন যদি বলে যে আমি ঈমান আনছি, ঈমানের 3 ভাগ আপনারা জানেন, মুখে স্বীকৃতি দেওয়া, মনে মনে বিশ্বাস করা, কার্যে পরিণত করা। সংস্কারের 3 অংশ। এক অংশ হচ্ছে বিভিন্ন পয়েন্টে ঐক্যমত্য পোষণ করা, 2 সেসব বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা, আইনি ভিত্তি দেওয়া, আর 3 নম্বর হচ্ছে এটা বাস্তবায়ন করা, এটার ভিত্তিতে আগামী নির্বাচন করা। 3টে হইলেই না সংস্কার। তো ওনারা সংস্কার কি বুঝেন আমরা জানি না। এখন এটা যেহেতু আইনি ভিত্তি না হয়, এই নিয়ে টালবাহানা শুরু হয়েছে। ওনারা নানা কথা বলেন। আমি যেহেতু একটি বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলের স্পোকসম্যানের কথা বলছি, আমি বেশি কড়া কথা বলতে চাই না। কিন্তু সংস্কার যদি বাস্তবায়ন না হয়, তাহলে সংস্কার কি হইল? সংস্কার যদি আইনি ভিত্তি না থাকে, তাহলে সংস্কার হইল? ওই সংস্কারের এক অংশ হয়েছে মৌখিক স্বীকৃতি। তাহলে আপনারা এটা বলুন যে আমরা সংস্কার চাই না। আর যদি কথা কাজে এক থাকে, তাহলে সংস্কারকে আইনি ভিত্তি দিতে কোনো সমস্যা নাই। জনগণের উইল হচ্ছে সুপ্রিম ল। বিপ্লবের প্রোডাক্ট হচ্ছে নো কনস্টিটিউশন অ্যাবভ কনস্টিটিউশন। আজকে যে ইন্টারিম গভর্নমেন্ট আছেন, কিসের ভিত্তিতে? এটা তো সংবিধানে লেখা ছিল না। এই সরকার অধীনে যে নির্বাচন কমিশন হয়েছে, এটা তো তাহলে বৈধ হয় না। যে নির্বাচন হবে সেটাও বৈধ হয় না। এ সমস্ত জটিল প্রশ্ন প্লিজ উত্থাপন করে দেশকে আবার বিভ্রান্তির দিকে নিয়ে যাবেন না। আমরা যেমনভাবে ইন্টারিম গভর্নমেন্টকে কবুল করেছি, মেনে নিচ্ছি, একইভাবে একই পদ্ধতিতে একই নিয়মে সংস্কারকে আইনি ভিত্তি দিয়ে তার ভিত্তিতে নির্বাচন করতে হবে। আজকে একটা রোড ম্যাপ আসছে ইলেকশন কমিশনের পক্ষ থেকে। তারা অবশ্যই রোড ম্যাপ দিতে পারে, কিন্তু 2টে বিষয় তাদেরকে পরিষ্কার থাকতে হবে। এক হচ্ছে নির্বাচন কোন পদ্ধতিতে হবে। 2টা দাবি আসছে। একটা হচ্ছে ট্র্যাডিশনাল, আগে যাওয়া হয়েছে, যেখানে ভোট ডাকাতি হয়, দিনের ভোট রাতে হয়, বাক্স পুকুরে পড়ে যায়, হেলিকপ্টার দিয়ে বাক্স নিয়ে চলে যায়। এটাই তো বাংলাদেশের রাজনীতির ইলেকশনের ইতিহাস। কি বলেন? 54 বছরের নির্বাচনের ইতিহাসে একটি নির্বাচনও সুষ্ঠু হয়নি সম্পূর্ণভাবে। কিছুটা পার্সেন্টেজই আমরা গ্রহণ করেছি। তাহলে আমরা কেন পিআর নতুন পদ্ধতি বলছি? প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন, আনুপাতিক প্রতিনিধিত্ব। এটা খুব সোজা, এটা খুব সোজা। যারা নানা কথা বলছেন তাদের জন্য বলছি, এটা পুলিং এজেন্ট আগের মতো থাকবে, পুলিং সেন্টার আগের মতো থাকবে, প্রিসাইডিং অফিসার আগের মতো হবে, ইলেকশন কমিশন আগের মতো হবে। আগে একটি অঞ্চল ভিত্তিক ব্যক্তিদেরকে ক্যান্ডিডেট হয়ে ভোট দিত, এইবার ব্যালটও একটা থাকবে, যে দল ভিত্তিক বা জোট ভিত্তিক লোকেরা ভোট দিবে। সুবিধা কি? 1 নম্বর সুবিধা হচ্ছে কেন্দ্র দখলের জন্য অস্ত্রবাজি হবে না। কারণ যিনি অস্ত্র ব্যবহার করবেন উনি জানে যে উনি অস্ত্র ব্যবহার করলেও অস্ত্র মামলার আসামি হবে, কিন্তু এমপি হওয়ার সম্ভাবনা কম। বেশি টাকাও খরচ হবে না, কারণ সে জানে টাকা খরচ করে তার নিজের কোনো এখানে সুবিধা হচ্ছে না। জোর জবরদস্তি ভোটও নিয়ে আসবে না, কারণ সে তো হবে না। একটা ফেয়ার ইলেকশন হবে, এনভায়রনমেন্ট হবে, উচ্চমুখর হবে। তো যারা এবং সমস্ত ভোটের মূল্য হবে, আপনি 48% পাইছেন, এটা যোগ হবে। আরেকজন 52% পাইছে, এটাও যোগ হবে। সারা দেশের মানুষ একটি দলকে কত লোকে চায়, এটা বুঝেই সেই প্রপোর্শনে পার্লামেন্টে সংখ্যা নির্ধারণ হবে। এটা আপনারা বুঝছেন না বুঝেন নাই? বুঝছেন আপনারা? তো যারা এই জিনিসটা বুঝে না, তারা রাষ্ট্র ক্ষমতা চালাবের মতো বিজ্ঞতা কি তাদের থাকবে? এবং সেই কারণেই তো বাংলাদেশ 54 বছরে বারবার ধাক্কা খাইতেছে।
তাহলে নিয়ত ভিন্ন, নিয়ত ভিন্ন। মুখ মে শেখ ফরিদ, বগল মে কুছ কালা হায়। ঠিকই বলছেন আপনি, কুছ কালা হায়।